প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ কিছুক্ষণ পর বঙ্গভবনে দুই উপদেষ্টাকেও শপথ পড়াবেন রাষ্ট্রপতি। উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম কর্মদিবসে সচিবালয়ে উপদেষ্টারা অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার। ইন্টারনেট শাটডাউনের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদের। 6 দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে শিক্ষার্থীরা, শেষ হচ্ছে না ট্রাফিক পুলিশ ফেরার অপেক্ষা। বেশিরভাগ থানা চালু হলেও ভেতরেই সীমাবদ্ধ কাজ। রেমিট্যান্স পাঠাতে আস্থা ফিরেছে প্রবাসীদের। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী, ভরসা রাখছেন নোবেল ম্যানে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। কিছুক্ষণ পর শপথ নেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকেও শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই মুহূর্তে বঙ্গভবনে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছে তার কাছে। রবিন, কিছুক্ষণ পরই বঙ্গভবনের দরবার হলেও অনুষ্ঠিত হতে যাচ্ছে 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টার শপথও কিন্তু যে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এরই মধ্যে কিন্তু বঙ্গভবনের দরবার হলে যে দুজন উপদেষ্টা শপথ নেবেন, অর্থাৎ অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা, তারা দুজন কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে প্রধান বিচারপতি তিনিও কিন্তু অল্প কিছু সময়ে আগে এই বঙ্গভবনের দরবার হলে এসে উপস্থিত হয়েছেন। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের যেই 16 জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল তার মধ্যে 13 জন উপদেষ্টা কিন্তু গত বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছিলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পরপরই 13 জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন, কিন্তু নিয়োগ পাওয়া 3 জন উপদেষ্টা সেদিন শপথ নেননি, তারা ঢাকার বাইরে থাকার কারণে। তার মধ্যে আজকে কিন্তু জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় তিনি আজকে শপথ নিচ্ছেন এবং একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেই সুপ্রদীপ চাকমাও আজকে শপথ নিতে যাচ্ছেন অল্প কিছু সময় পরে। তবে ফারুকী আজম বীর মুক্তিযোদ্ধা তিনি কিন্তু দেশের বাইরে থাকার কারণে, অর্থাৎ দেশে এসে পৌঁছাতে না পারার কারণে তার শপথ আজকে হচ্ছে না, তিনি পরবর্তীতে শপথ নেবেন, এমনটি কিন্তু সরকারের বিভিন্ন সূত্র থেকে আমাদেরকে জানানো হচ্ছে। আর একটি বিষয় যদি জানাতে চাই যে এই যে শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই বঙ্গভবনের দরবার হলে তাদেরকে অল্প কিছু সময় পরেই শপথ পাঠ করাবেন, কিন্তু এই শপথের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে যেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন তারা সবাই কিন্তু বঙ্গভবনের দরবার হলে এসে পৌঁছেছেন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাদের, অর্থাৎ গত বৃহস্পতিবার যে 13 জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন তাদের বড় একটি বেশিরভাগ উপদেষ্টা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি 3 বাহিনী সেনাপ্রধান এবং বিমান বাহিনী প্রধানকেও কিন্তু আমরা উপস্থিত হতে দেখেছি। তো এই ছিল এখনকার মতন সবশেষ খবরাখবর আমার কাছে বঙ্গভবনের দরবার হল থেকে। আর শপথ গ্রহণ যখন শুরু হবে তখন সে খবরাখবরও আমাদের দর্শকদেরকে আমরা জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম আমরা বঙ্গভবনে প্রধান দুই উপদেষ্টা এবং প্রধান বিচারপতির শপথ দেখতে। চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে করা কাজের ধারাবাহিকতা বজায় রেখে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, পরিবর্তনের যে কথা উঠেছে তা বাস্তবায়নে কাজ করবেন তিনি। আর কৃষির পাশাপাশি মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কার্যদিবসে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তারা। প্রত্যাশা আগে যা ছিল তার থেকে ভিন্ন হওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ আমি আগে পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করেছি, এখনো পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করব। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। ভাবলে সবকিছু কঠিন, ভাবলে সবকিছু সহজ, এর চেয়ে বেশি কিছু বলা বোঝা যাবে না। কৃষির পাশাপাশি আমরা অনেক সময় তো কৃষিকে খুব ব্রডলি দেখি, তো সেটার মধ্যে তো প্রাণী সম্পদ, মৎস্য আছে। আর তাছাড়া মানুষের যে খাদ্যের প্রয়োজন, আমাদের যে খাদ্যের
পুষ্টির যে প্রয়োজন, এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসে এ কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, রাজপথের মতোই উত্তপ্ত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, যার পরিপ্রেক্ষিতে কয়েক দফা নানাভাবে বন্ধ করা হয় ইন্টারনেট সংযোগ। শুরু হয় আলোচনা সমালোচনা, প্রশ্ন ওঠে বিশ্বায়নের যুগে কেন বন্ধ হবে ইন্টারনেট সংযোগ। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসেই সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, কথায় কথায় ইন্টারনেট বন্ধ রাখা মানে মানবাধিকার লঙ্ঘন করা। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয়। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রথম কর্মদিবসেই ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে যারা জড়িত ছিল সবার আগে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। নতুন করে দুর্নীতিমুক্ত তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করার আশা প্রকাশ করেন আইসিটি উপদেষ্টা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, রাজধানীর বাজারে নিম্নমুখী আলু সহ সব সবজির দাম, কেজিতে 90 টাকা কমেছে কাঁচা মরিচের দর, কমতির দিকে ইলিশও। শিক্ষার্থীদের তদারকি অব্যাহত রাখার দাবি ক্রেতার। ষষ্ঠ দিনের মতো আজও রাজধানীর মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। সকাল 6টার পর থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা, সঙ্গে যোগ দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সদস্যরাও। বেলা 10টার দিকে বেশ কিছু সড়কে যানজট দেখা দেয়, তবে ঘণ্টা খানেকের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে। শিক্ষার্থীরা জানান, যানবাহন চালক থেকে শুরু করে পথচারী অনেকেই জানেন না ট্রাফিক আইন, তাই পরিস্থিতি হয়ে উঠেছে আরও কষ্টকর। চেক করা তো বিরক্ত হচ্ছে, এখানে তারা মানতে চাচ্ছে না আমাদের কোনোভাবে। সেইটা আমি এমন একটা কন্ডিশনে পৌঁছে গেছি যে আমরা তাদের আটকে যদি বলি আমার রং সাইড দিয়ে যাবেন না, তারা ওইখান দিয়ে যাবে। আপনার ট্রাফিকে আইন এগুলো ভঙ্গ করবেন না, বিশেষ করে আপনারা এক লেন থেকে আরেক লেনে যাবেন না। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়, তার মধ্যে সময় একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি ও অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। দু একদিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ায় ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় ও শিক্ষক ফারহানা খানমের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছে তার কাছে। তামিম, রাজধানী সিদ্ধেশ্বরী ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় এবং আরেকজন শিক্ষক ফারহানা খানম
তাদের অপসারণের দাবিতে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বিক্ষোভ করছেন। এখানে তারা অবস্থান নিয়েছেন স্কুল প্রাঙ্গণে, এখানে ক্যাম্পাস প্রাঙ্গণে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবির পক্ষে যে স্লোগান এবং তাদের দাবির পক্ষে যে বক্তব্য সেই বক্তব্য তারা রাখছেন। তারা বলছেন, শিক্ষার্থীরা বলছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের যখন উত্তাল সময়, সেই উত্তাল সময়ে একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের যে আশ্রয় দেওয়ার কথা সেই আশ্রয় আসলে তারা পাননি এবং নানা যে বিপদের মুহূর্ত, সেই বিপদের মুহূর্তেও কিন্তু আসলে তারা তাদের যে ক্যাম্পাসের গেট, সেই ক্যাম্পাসের গেটটি কিন্তু আসলে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়নি, অর্থাৎ তাদেরকে একটা অরক্ষিত অবস্থায় রেখে দেওয়া হয়েছে বলে তারা বলছেন। এছাড়া এই যে অধ্যক্ষ কেকা রায় এবং ফারহানা খানম, তাদের বিরুদ্ধে যৌন হয়রানি সহ দুর্নীতি সহ নানা রকম যে বুলিং, সেই বুলিংয়ের শিকার হয়েছে এখানকার শিক্ষার্থীরা এবং তারা বলছেন যে দুর্নীতি করা হয়েছে নানা সময়, এই অধ্যক্ষের পক্ষ থেকে নানা সময়ে বিভিন্ন ধরনের বুলিং এবং পারিবারিক যেই ব্যাপারগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের বুলিংয়ের শিকার হয়েছে শিক্ষার্থীরা এবং নানা ধরনের কটু কথা তাদেরকে বলা হয়েছে এবং এই কটু কথা বলার কারণে, দুর্নীতি করার কারণে, পাশাপাশি অন্যান্য যে সমস্ত অভিযোগ রয়েছে এই অধ্যক্ষ এবং ফারহানা কারামের বিরুদ্ধে, সেই দাবিতেই আসলে তারা সেই দাবি তুলেই তারা তাদের যে অপসারণ, সেই অপসারণের দাবি তুলেছেন এবং সেই দাবির পক্ষে তারা এখানে অবস্থান নিয়েছেন। একটু বলে রাখি, ভিকারুননিসা নন স্কুল অ্যান্ড কলেজের যে অধ্যক্ষ কেকা রায় এবং ফারহানা কারম, তারা দুইজনই এই মুহূর্তে যে ক্যাম্পাস প্রাঙ্গণ, সেই ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে ফারহানা খানম তার যে বক্তব্য, সেই তার পক্ষের যে বক্তব্য, সেই বক্তব্য তিনি দিয়ে গেছেন এবং অধ্যক্ষ তিনি এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা বলছেন যে এই মুহূর্তেই তাদের পদত্যাগ করতে হবে, না হলে তারা আরও যে কঠোর, সেই কঠোর হবেন এবং তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল সিদ্ধেশ্বরী থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সিদ্ধেশ্বরীতে। সময় সংবাদে আরও থাকছে, জমে উঠেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা। ট্রাম্পের চেয়ে গুরুত্বপূর্ণ 3 অঙ্গরাজ্যের জরিপে এগিয়ে কামালা। গাজা ইস্যুতে পিছিয়ে পড়তে পারে ডেমোক্র্যাট শিবির। রেমিটেন্স পাঠাতে আস্থা ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী তারা। একই সঙ্গে ভরসা রাখছেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। ফ্রান্সের প্যারিস থেকে SM ইকবালের রিপোর্ট। গার দ্য নর্থ, ইউরোপের বিজনেস সেন্টার। প্রতিদিন প্রায় 7 লাখ মানুষের চাপ সামলানো এই অঞ্চলে আছে ছোট্ট এক বাংলাদেশ, যেখানে প্রতিটা দিন শুরু হয় অনেকটা কর্মব্যস্ত ঢাকার মতোই। প্যারিসে বসবাসরত অধিকাংশ বাঙালির রুটি রুজির এই কেন্দ্রে যেমন আছেন খেটে খাওয়া বাঙালি, ঠিক তেমনি আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। হাজার মাইল দূরে হলেও দেশের অর্থনীতির সঙ্গে আছে যাদের নিবিড় সম্পর্ক। তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয়। তবে রাজনৈতিক অস্থিরতার জন্য সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেঁকে বসেন তারা। অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নোবেল ম্যানেই ভরসা প্রবাসীদের। গত কয়েকদিন আগে আমরা ওয়াদা করেছিলাম দেশে আর রেমিটেন্স পাঠাবো না। এখন থেকে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, আমরা দেশে রেমিটেন্স পাঠাবো। স্বাধীন হয়েছে নতুন করে, সেক্ষেত্রে আমরা আবার দেশের অর্থনীতি চাকা সচল করতে, উন্নয়ন করতে আমরাও অবদান রাখতে চাই। শুধু গার দ্য নর্থ নয়, আলোক ঝলমলে অভিজাত প্যারিসেও আধিপত্য আছে বাংলাদেশি ব্যবসায়ীদের, যাদের অনেকেই সম্পৃক্ত অল ইউরোপ বিজনেস কমিউনিটির সঙ্গেও। নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সঠিক উপায়ে সম্পৃক্ত করতে পারলে দ্রুত ইতিবাচক ফল আসবে বলে মত সংশ্লিষ্টদের। বড় শক্তি হচ্ছে প্রবাসীদের সেভিংস। এইটা কিভাবে বাংলাদেশে নেওয়া যায়, বিভিন্ন ইম্পর্টেন্ট পরিকল্পনার মধ্যে তারা কীভাবে অংশগ্রহণ করতে পারে। যখনই তারা সেই অংশগ্রহণে যাবে, যখন তারা এর মধ্যে সম্পৃক্ত থাকবে, তাদের কাছে কেউ জবাবদিহিতা করার জন্য সামনে থাকবে এবং তাদের আস্থার মানুষগুলো বাংলাদেশের প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পাবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী রেমিটেন্স পাঠানোয় বাংলাদেশের অবস্থান 7ম, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে। ফ্রান্সেও আছে অপার সম্ভাবনা। উপযুক্ত পরিকল্পনায় এই সুযোগ কাজে লাগানোর আহ্বান ব্যবসায়ীদের। SM ইকবাল, সময় সংবাদ, প্যারিস। নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে 2 লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। তবে এই সিদ্ধান্ত চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। শনিবার রাতে ব্যাংকের এমডিদের কাছে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একই সঙ্গে সন্দেহজনক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি। রাজধানীর বাজারে প্রতিদিনই কমছে মুরগির দাম। গেল 2-3 দিনে ইলিশের দামও কমেছে হালিতে 600 থেকে 800 টাকা। কমতির দিকে আলুসহ সবজির দাম। একদিনের ব্যবধানে কেজিতে 90 টাকা কমেছে কাঁচা মরিচের দর। শিক্ষার্থীদের বাজার তদারকি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতাদের। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের বিভিন্ন পণ্যের দোকান ঘুরে বাজার তদারকি করছেন শিক্ষার্থীরা। মুরগির বাজারেও যাচাই বাছাই করা হচ্ছে ক্রয় বিক্রয়ের রসিদ। ক্রেতাকে স্বস্তি দেওয়ার মতো লাগাতার দাম কমতির কথাও জানাচ্ছেন বিক্রেতারা। ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 160 টাকা কেজি, কালকের তুলনায় আজকে আরো 5 টাকা কমছে হিসাবে। আগের চেয়ে বেটার। দাম বেড়ে গেলে তো ভোক্তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। মাছ বাজারেও রয়েছে দাম বৃদ্ধির চাপ মুক্তির খবর। এ সপ্তাহে এসে ইলিশের দাম কমেছে হালিতে 800 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন শিগগিরই কমবে অন্যান্য মাছের দামও। 4-5 দিন আগে বেচে 1800 টাকা, ওজন আসলে 1 কেজি 200 গ্রাম, এটি বেচতেছি আমরা 1600 টাকা, 1650 টাকা। সামনের মাছ থেকে আশা করা যায় কেজিতে 50 টাকা, কোনো কোনো মাছ 100 টাকা কমবে। আমি যেটা দেখলাম ইলিশ মাছের দাম ওইরকম ভাবে কমা নেই। কেজিতে প্রায় 100 টাকা কমেছে নাকের জল চোখের জল এক করা কাঁচামরিচের দাম। অনেক সবজির দাম নেমেছে 50 টাকার নিচে। কমেছে আলু পেঁয়াজের দামও। কালকা গেছে 240 আর 200, আজকে হলো শুধু 160। ভেন্ডি হলো 40 থেকে 50 টাকা কেজি, পটল 40 থেকে 50 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ কিনছি 98, 96, বেচতেছি 100। কত ছিল 48 টাকা, 47 টাকা, আজকে 46 টাকা, 45 টাকা। শিক্ষার্থীরা বলছেন বাজারকে অযৌক্তিক দাম মুক্ত করে তবেই ঘরে ফিরবেন তারা। উনি আজকে আমাদের সাথে ওয়াদা করছে যে উনি কালকে থেকে এরকম বেশি নেবে না, যেটা স্ট্যান্ডার্ড সেনাবাহিনী সরকার কর্তৃক যেটা নির্ধারণ করা হয়েছে উনি সেটাই নেবে। বাজার ঘুরে জানা গেল ডাল তেল সহ মুদি পণ্যের তেমন ওঠানামা নেই রাজধানীর এই কারওয়ান বাজারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। আমি কোথাও পুলিশের কথা বলি, পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না। আপনারা এখন দেখছেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি যে অমুক জায়গায় তো আছে স্যার, আমার বাড়ি লুট হচ্ছে। তারপরে কী করবো, কিছু করার নেই, আমি শুনে যেতে পারি। সেনাবাহিনীকে বলছি তারা বেরোয় আছে, বিজিবি বেরোয় আছে, কিন্তু এটা তাদের কাজ না। পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না, তবুও তারা করছে। তারপরেও তারাও এটাকে সামিল হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জ যেতে হয়েছে। এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে, তাহলে এটা জাস্টিফাইড হবে কিনা আমি জানি না। আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি, আপনারা আমার কথা অনেক শুনেছেন গত 15 বছর, তারও আগে 20 বছর, ইলেকশন কমিশন থাকতে আরও 5 বছর শুনেছেন। একটা রাষ্ট্র এভাবে চলে না। একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না। সেটা যাই হোক, সেটা যে যার অবদানই থাক। এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না। আমি খুব পরিষ্কার ভাষায় বলছি, কারোর পার্সোনাল প্রপার্টি না, কারোর ফ্যামিলি প্রপার্টি না। পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না। বাপ ছেলের বউ, নাতি পুতি চলতেই আছে। আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে। হাজার হাজার লোক মারার পরেও পাওয়ারে থাকতে চায়। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তারপরে আমি একটু স্পষ্টবাদী, এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো। এই পুলিশকে তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এটা বোধহয় 15-20 বছর আগে দেওয়া হয়েছে।
ওনারা সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। বঙ্গভবনে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ অনুষ্ঠান চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। আল্লাহ তাআলা কালামে পাকে ঘোষণা করিয়াছেন যে আল্লাহ আসমানকে সমুন্নত করে মানদণ্ড স্থাপন করিয়াছেন, যাহাতে তোমরা ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো প্রকার হেরফের না করো এবং অবিচলিতভাবে ন্যায় নীতির অনুসরণ করো ও তাহাতে কোনো প্রকার ত্রুটি না ঘটাও। সূরা আর রহমান আয়াত 7 থেকে 9। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে মাননীয় প্রধান বিচারপতি এবং দ্বিতীয় পর্বে দুজন মাননীয় উপদেষ্টা শপথ গ্রহণ করবেন। আমি অনুষ্ঠানের প্রথম পর্ব কার্যক্রম শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মাননীয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন। আজ 27 শ্রাবণ 1431 11 আগস্ট 2024 রবিবার শপথ গ্রহণের তারিখ থেকে এটি কার্যকর হবে। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব।
মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান বিচারপতিকে সবিনয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধান বিচারপতিকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করছি। সম্মানিত সুধীবৃন্দ, গত 8 আগস্ট 2024 তারিখে মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও 16 জন উপদেষ্টা নিয়োগ দান করেছেন। 8 আগস্ট 2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ও 13 জন মাননীয় উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা হিসাবে জনাব সুপ্রদীপ চাকমা এবং জনাব বিধান রঞ্জন রায়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাগণকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুপ্রদীপ চাকমা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের প্রতি রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতা শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সুপ্রদীপ চাকমা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাই সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবনে। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।